দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি প্রোগ্রামে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করে থাকি আপনাদেরকে বিশ্বের নানা প্রান্তে ঘটে যাওয়া রাজনৈতিক নানা রকমের জিনিসের চুলচেরা বিশ্লেষণ, সেই সঙ্গে সেসব ঘটনা কেন ঘটছে, কি জন্য ঘটছে বা তার পেছনের কারণ কি, আমাদের চেষ্টা থাকে এই অনুষ্ঠানের মাধ্যমে সেগুলো বিশ্লেষণ করে আপনাদের সামনে সেই তথ্যগুলো তুলে ধরা। কিন্তু আসলে এখন আপনারা জানেন যখন আমরা এই অনুষ্ঠান করছি বিশ্বজুড়ে যত রাজনৈতিক ঘটনা ঘটুক না কেন সব ঘটনা কিন্তু এক জায়গায় কেন্দ্রীভূত, সেটি হচ্ছে আমেরিকা ইসরায়েলের সঙ্গে যে ইরানের যে যুদ্ধ সেটি আসলে কোন দিকে যাচ্ছে বা সেটির ফলাফল বা কি হতে যাচ্ছে। কারণ ফলাফলের কথা এই জন্যই বলা হচ্ছে প্রায় 36 দিনের যুদ্ধ এরই মধ্যে শেষ হয়ে গিয়েছে, 37তম দিনে যুদ্ধ পড়েছে, কিন্তু তাতে করে মনে হচ্ছে না যে যুদ্ধে আসলে কোনো প্রকারের ফলাফল আসতে যাচ্ছে। কারণ একটাই এখন যে জিনিসটি সেটি হচ্ছে আলটিমেটাম। আপনারা এরই মধ্যে জেনে গেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে যে আলটিমেটাম দেওয়া হয়েছিল এর আগে 5 দিন, তারপরে 10 দিন, তারপরে 48 ঘন্টা, কিন্তু সবশেষ প্রেসিডেন্ট ট্রাম্প আজ যে সংবাদ সম্মেলন করেছেন সেখানে তিনি যেটি বলেছেন বা গতকালকে ওনার এক্স হ্যান্ডেলে বা ওনার যে ট্রুথ সোশ্যাল হ্যান্ডেলে তিনি যেটি বলেছেন, আগামীকাল মানে এপ্রিল 7 আমেরিকার সময় আর সন্ধ্যা 8টা পর্যন্ত ইরানের হাতে সময় আছে ডিল করার জন্য। আমেরিকা যে প্রস্তাব দিয়েছে ডিলের জন্য, যে 15টি প্রস্তাব আমেরিকার পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটি কি তারা মানবে, যদি তারা না মানে তাহলে আগামীকাল মানে এপ্রিল 7 8টা বাজের পর থেকে যে কোনো কিছুর জন্য ইরানকে প্রস্তুত থাকতে হবে। সেক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের যে এমনটাই বক্তব্য আজকে যেমনটি উনি সংবাদ সম্মেলনে সবার সম্মুখে বলেছেন যে উনি চাইলে এক রাতে ইরানকে ডিস্ট্রয় করে দিতে পারেন। সেক্ষেত্রে ইরানের ব্রিজ, ইরানের পাওয়ার প্ল্যান্ট, ইরানের এনার্জি সেক্টর, ইভেন দো যদি কোনো সিভিলিয়ান কোনো ইনস্টিটিউশন বা ইনফ্রাস্ট্রাকচার থাকে তাতেও আক্রমণ হতে পারে বা হলেও অবাক হবার কিছু থাকবে না। তার মানে উনি যেটি বলছেন ওনার ভাষায় যে স্টোন এজ, যে প্রস্তর যুগে ফিরে যাওয়ার, স্টোন এজে ফিরে যাওয়ার জন্য ইরানকে প্রস্তুত থাকতে হবে। যদি ইরানের এই সবশেষ আলটিমেটাম যদি হিসাব করা হয় মাত্র 24 ঘন্টা আছে, এখন 8টা বাজে, আজকে 6 এপ্রিল, আগামীকাল 7 এপ্রিল, 8টার মধ্যে যদি ইরান সেই জায়গাটাতে না পৌঁছায় ডিলে, তাহলে কিন্তু বড় সড়ো আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে আমেরিকা ইসরায়েল। কিন্তু এর মধ্যে ইরান কি বলছে, এই যখন প্রেসিডেন্ট ট্রাম্প এমনটি বলছেন, ইরানের আসলে তেমন করে কারো পক্ষ থেকে কথা বলার ওরকম কেউ নেই। তারপরেও ইরানের যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেখান থেকে যেমনটা সংবাদ মাধ্যমে যে নির্ভরযোগ্য সূত্র বলা যাবে না, কিন্তু তারপরে যে জবাবে যেটা বলেছে সেটি হচ্ছে ইরানের গণমাধ্যমের পক্ষ থেকে তেহরানের ইনসাফ, তারা বলছেন ইরান পাল্টা 10টি প্রস্তাব দিয়েছে। ইরান বলেছে যদি আমেরিকা আলোচনা করতে চায় তাহলে আমেরিকার 15টা নয়, ইরানের যে 10টি প্রস্তাব সেটি মানতে হবে। ইরানের 10টি প্রস্তাবের মধ্যে স্থায়ী যুদ্ধ বিরতি, মানে যুদ্ধ আর হবে না, তারা কোনো সিজফায়ার চাচ্ছে না, কিন্তু তারা চায় স্থায়ী যুদ্ধবিরতি। সেই সঙ্গে আমেরিকা আগামীতে কোনোদিন আক্রমণ করবে না সেটির কমিটমেন্ট চায়। হরমুজ প্রণালীতে তাদের যে শিপ যে চলাচল বা সাপ্লাই চেনের যে ব্যাপারটি সেটির জন্য ইরান ট্যাক্স ইমপ্রুভ করতে চায়, টোল বসাতে চায় যা বিভিন্ন নির্দিষ্ট কোনো জাহাজের উপরে। এরকম অনেকগুলো প্রস্তাব ইরানের পক্ষ থেকে দেওয়া হয়েছে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে সেটি তারা মানতে রাজি নয়। যাই ঘটুক না কেন আগামী 24 ঘন্টার মধ্যে যদি ইরান আমেরিকার সঙ্গে তার ডিলে না পৌঁছায় বা ইরানের কোনো পক্ষ থেকে যদি সেটিকে রাজি না হয়, তাহলে বড় সড়ো কিছু ঘটতে যাচ্ছে ইরানে। সেটি কি হয় সেটির দিকে আমাদের নজর থাকবে। হয়তো বা আমেরিকার সৈন্য এরই মধ্যে অবশ্য সেখানে ভিড় করেছে আপনারা জানেন। সেই সঙ্গে ইরানের যে ইনফ্রাস্ট্রাকচার, বিশেষ করে পাওয়ার প্ল্যান্টের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেগুলো বেশ কিছু ঝুঁকিতে রয়েছে। কারণ কিছুদিন আগে আমেরিকার একটি বিমান ওখানে ধ্বংস হয়েছিল এবং সেখান থেকে 2 জন ক্রুকে, আমেরিকার সার্ভিস মেম্বারকে সফলভাবে আমেরিকা সেখান থেকে উদ্ধার করেছে। সেক্ষেত্রে তাদেরকে ধন্যবাদ দেওয়াই যায়। সেই সঙ্গে এখন আমেরিকার সৈন্যরা কি করে, তারা কি গ্রাউন্ডে আক্রমণ করবে নাকি প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য অনুযায়ী আকাশপথে আক্রমণ করবে, নাকি আসলে কি করতে যাচ্ছে সেটি পরিষ্কার না করলেও প্রেসিডেন্ট ট্রাম্পের কিন্তু হুমকি বলা হচ্ছে যে ইরান ধ্বংস হয়ে যেতে পারে মাত্র এক রাতের ব্যবধানে। সেটি নিয়ে আমরা কথা বলতে চাই। আর এসবগুলো আলোচনার মধ্যে ইরানের যুদ্ধের মধ্যে জানেন সব জায়গায় প্রভাব পড়ছে বিভিন্ন দেশের মধ্যে, কিন্তু এর এত মানে সংশয়, এত দুঃখ বা এত আলোচনা মানুষের মধ্যে
বা যে জন্য হতাশা, মানুষ যে একটা আতঙ্কের মধ্যে আছে, তার মধ্যেও কিছু খুশির খবর মানুষকে অবশ্যই আন্দোলিত করে। সেটি হচ্ছে নাসার যে আর্টেমিস 2 নভোযান, সেটি রেকর্ড ভেঙেছে, যেটি বলা যায় যে 1970 সালের পরে এই প্রথম মানুষবাহী কোনো নভোযান যেটি সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করেছে পৃথিবী থেকে আপনার মহাকাশে, যেটি প্রায় বলা হচ্ছে 2,52,757 মাইল এরই মধ্যে অতিক্রম করেছে, এবং তারা অরবিট করে চাঁদের খুব কাছাকাছিতে অবস্থান করছে। আপনারা জানেন যে এই অভিযান নাসার পক্ষ থেকে যখন করা হচ্ছে 10 দিনের এটি একটি অভিযান, এবং তারা সেখানে চাঁদের খুব কাছে যাবে এবং সেখান থেকে আবার তারা পৃথিবীতে ফিরে আসবে। কিন্তু এরই মধ্যে চাঁদের কাছে যাওয়ার পরে পৃথিবী সম্পর্কে নানা রকমের তথ্য তারা পাঠানো শুরু করেছে নাসার পক্ষ থেকে, এবং পৃথিবী ছবিও পাঠিয়েছে আর্টেমিস 2। এখন শুধুমাত্র মাত্র 40 মিনিটের জন্য তারা ব্ল্যাক আউট থাকবে, তারপরে আবার তারা চাঁদের নানা তথ্য পৃথিবীর মানুষকে জানাবে, এবং সেটি একটি রেকর্ডও হয়েছে। সেটি যেমনটি বলেছেন যে মানুষবাহী কোনো যান এত বড় ডিস্টেন্স অতিক্রম এর আগে কখনো করেনি। সেটি একটি আসলেই স্বস্তির খবর, আনন্দের খবর, এত দুঃখের বা এত সহিংসতার খবরের মধ্যে। সেটা নিয়েও যদি সময় থাকে আমরা আলোচনা করতে চাই। আর এসব ব্যাপারে আলোচনা করতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন, আমাদের সবসময়কার আমাদের সঙ্গে যুক্ত থাকেন আমাদের সবার প্রিয় আলোচক প্রফেসর গোলাম এম মাদবর, ডিন স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক, মনমাউথ ইউনিভার্সিটি, নিউ জার্সি। মাদবর ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। সে সঙ্গে আমাদের আরো একজন আলোচক উপস্থিত আছেন, প্রফেসর ডক্টর কবির হাসান, ইউনিভার্সিটি অব নিউ অরলিন্স। কবির হাসান ভাই, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ এবং শ্রোতাদের যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ। মাদবর ভাই এবং কবির হাসান ভাই, আমি কিছু সময় নিয়েছি, আপনার বলেছি মানে কি ঘটনা আসলে আপনাদের আলোচনার সুবিধার্থে, অথবা আমাদের দর্শকদেরও একটু সুবিধা হবে যে সারাদিন কি ঘটেছে, কারণ একটা উইকেন্ডের পরে যখন আমরা অনুষ্ঠানটা করি অনেকগুলো জিনিস জমে যায় আসলে রাজনীতিতে, সেগুলো নিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু জমলেও এখন সবকিছু ঘিরে ফিরে একটাই জিনিস, সেটা হচ্ছে আলটিমেটাম। মাত্র 24 ঘন্টা সময় আছে প্রেসিডেন্ট ট্রাম্পের, যেমনটা বলেছেন সেটি নিয়ে। তো আপনাদের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই। কিন্তু আজকে প্রেসিডেন্ট ট্রাম্প যে তার যে ঐতিহাসিক সংবাদ সম্মেলন বলা যায় সেটি করেছেন, সেটিতে উনি কি বলেছেন আমরা একটু সেটি শুনে তারপর আমরা আলোচনায় আসতে চাই। In Iran while participating in Operation Epic Fury, where we're doing unbelievably well at a level that nobody's ever seen before. The entire country can be taken out in one night, and that night might be tomorrow night. I can tell you they're negotiating, we think, in good faith. We're going to find out. We're getting the help of some incredible countries that want this to be ended because it affects them also. A lot of people are affected by this, but we're giving them till tomorrow, 8 o'clock Eastern time, and after that, they're going to have no bridges. They're going to have no power plants. Where every bridge in Iran will be decimated by 12 o'clock tomorrow night. Where every power plant in Iran will be out of business, burning, exploding, and never to be used again. I mean, complete demolition by 12 o'clock. And it'll happen over a period of 4 hours if we wanted to. We don't want that to happen. We may even get involved with helping them rebuild their nation. Think of it. And it's not just NATO. You know who else didn't help us? South Korea didn't help us. You know who else didn't help us? Australia didn't help us. You know who else didn't help us? Japan. আপনারা শুনলেন আসলে প্রেসিডেন্ট ট্রাম্পের আজকে যেমনটি বলছেন, ওনার বডি ল্যাঙ্গুয়েজ বলেন, ওনার কথা, এর আগেও অনেকবার ইনি এই ধরনের কথা বলেছেন আলটিমেটামের আসলে, কিন্তু এবারের একটু ব্যতিক্রম মনে হলো এই কারণেই যে এবার মনে হয় ওনার আসলে যেটাকে আমরা বলি ওনার ভাষায় যে ওনার ট্রাম্প কার্ড ওনার হাতে হয়তো বা কার্ড কমে আসছে বা নেই বললেই চলে। এই জন্য উনি আজকে যে বক্তব্যটা যে মানে যেভাবে বলছেন যে উনি ধ্বংস করে দিবেন, উনি চাইলে এক রাতের মধ্যে ইরানকে ধ্বংস করে দিতে পারে যদি এপ্রিল 7 আমেরিকার সময় রাত 8টার মধ্যে যদি তারা রাজি না হয়। আমি মাধ্যমে আপনাকে দিয়েই শুরু করতে চাই। আপনিও শুনলেন, এই আগেও প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য দেখেছেন, এবারও আজকেরটাও শুনলেন। আর যদিও বা অনেকেই বলেন যে উনি আসলে সময়ের পরিক্রমায় ওনার বক্তব্য বদলান, উনি এখন কি বলছেন বা কিছুক্ষণ পরে হয়তো উনি সেটা থেকে ফিরেও আসেন, কিন্তু
উনি যেভাবে বলছেন যে ইরানের ডেমোলিস্ট এবং উনি বলছেন এক রাতের মধ্যে শেষ করে দেয়া বা তাদের ইনফ্রাস্ট্রাকচারে আক্রমণ করা, সেটি যেমন বলছেন, পাশাপাশি উনি বলছেন ওনার এই ধরনের আক্রমণ বা ইচ্ছার সঙ্গে পাশে কেউ নেই। এটাও উনি বলছেন, ন্যাটোর কথা বলছেন, জাপানের কথা উনি উল্লেখ করছেন। কিছুদিন আগে উনি জাপানের প্রাইম মিনিস্টারের সঙ্গে কথাও বলেছেন হোয়াইট হাউসে, কিন্তু এখন বলছেন জাপান তাকে সহায়তা করতে রাজি না। তো সবকিছু মিলিয়ে যে প্রেসিডেন্ট ট্রাম্পের আজকের যে হুমকিটা বা আলটিমেটামটা, আপনার কি মনে হয় এটি কি মানে আসলেই বাস্তবায়ন হতে যাচ্ছে, নাকি এর মধ্যে মিরাকেল কিছু ঘটলেও ঘটতে পারে যদি ইরান সেটিকে গুরুত্ব সহকারে নেয়? আপনার কি মনে হয়? ধন্যবাদ শান্তনু। আপনি খুব সুন্দরভাবেই কিন্তু সূচনা বক্তব্য উপস্থাপন করেছেন হোয়াট ইজ হ্যাপেনিং অ্যাট দিস পয়েন্ট। দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। কবির ভাই, অলওয়েজ প্লেজার টু হ্যাভ ইউ উইথ মি। সো লেট মি স্টার্ট। আই থিঙ্ক প্রেসিডেন্ট ট্রাম্প 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন, এখন বলছেন 24 ঘন্টা আছে। চয়েস ইজ ইরানস। ইরান এখন কি করবে? তো ইরান কিন্তু আপনার ক্লিয়ারলি বলে দিয়েছে, এখন যুক্তরাষ্ট্রের যেটা হচ্ছে 15 দফা সত্য যেটা আছে, যেটা ইরান কোন সময় মানার কথা না, মানবে না। এবং ইরান কিন্তু উল্টো 10টা আবার সত্য দিয়েছেন, সেটাও আমেরিকার জন্য মানা বোধহয় ডিফিকাল্ট। এটা কিন্তু আবার বারবার ইরান বলছে যে তারা কিন্তু আসলে যে সিজ ফায়ার চায় না, because actually at this point actually they have nothing to lose. They've been losing everything, so because they finally realize that এই যে সময় ক্ষেপণ করা, যে সিজ ফায়ার করে, এইটা আসলে ইজ নট গোইং টু হ্যাপেন। সো আমার কাছে মনে হচ্ছে যে এখন ইরানের যেটা, সেটা হচ্ছে মরণ কামড়ের মতো, এবং নিজেদের, this is a nation that they have a national pride and dignity, and they're very much on that, from আজকের থেকে না, আপনার পার্সিয়ান সিভিলাইজেশন থেকে শুরু করে আর কি। তো প্রেসিডেন্ট ট্রাম্পের যে আলটিমেটামটা আমার কাছে মনে হচ্ছে এখানে বয়স একটা ফ্যাক্টর। উনি এখন কথাবার্তা যেভাবে বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন, যেটা বলছেন যে চয়েস ইজ ইউরস, আগামী 24 ঘন্টার পরে, বিশেষ করে 8টার পরে ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম টুমরো, যেটা বলছে সে সড়ক ও পাওয়ার প্ল্যান্ট যেগুলো, সেগুলো অ্যাটাক করবে, এবং ইরান বেসিক্যালি ইজ নট গোয়িং টু বি এনিথিং, সো প্রেসিডেন্ট ক্যান সে whatever he would like to say. He can also say that she can finish the whole world, so that's nothing, I think uncommon. We all know that Iran already কিন্তু আপনার ম্যাসিভ আপনার ডিস্ট্রাকশন করেছেন, এটা সত্য। এট দ্য সেম টাইম ইরানও কিন্তু তাদের পক্ষ থেকে যথেষ্ট রিটালিয়েশন করছে, এবং পার্শ্ববর্তী আমরা জানি যে ইউএই বোধহয় আজকে আমি দেখলাম বলছে যে দে আর গোয়িং টু অ্যাকচুয়ালি ফাইট এগেনস্ট ইরান, এই ধরনের একটা বোধহয় আমি একটা মিডিয়াতে দেখেছি, কতটুকু সত্য জানি না। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে এই সময় যে ইনফরমেশনগুলো আমরা পাচ্ছি সরাসরি কোনোটাই ক্রেডিবল ইনফরমেশন না। তো এখন ইরানের যেটা ডিপেন্ড করবে, ইরানের অ্যাজ লং অ্যাজ রাশিয়া, চায়না, নর্থ কোরিয়া, এই কান্ট্রিগুলো যদি বিহাইন্ডে থাকে, আমরা জানি যে আফগানিস্তান বিশেষ করে, এবং তারাও বলেছেন যে দে আর গোইং টু ফাইট। সো এখানে যেটা আপনার ইয়ার সুপ্রিমেসি, যেটা এখানে তো যুক্তরাষ্ট্রের ইয়ার সুপ্রিমিটা আছে, কিন্তু এটাও কিন্তু আপনার আন্ডারমাইন বা আন্ডারএস্টিমেট করা ঠিক হবে না বোধহয় ইরানকে। আপনি দেখেছেন যে গত কয়েকদিনে যে আমেরিকার বেশ কয়েকটা যুদ্ধ জাহাজ আমরা জানি তারা ভূপাতিত করেছেন, এবং রেস্কিউ অপারেশনও কিন্তু তারা দে হ্যাভ লস্ট অ্যাকচুয়ালি নট অলসো ইরান, তাদের বেস্ট অফিসার গুলোকে কিন্তু কিল করা হয়েছে। এবং তারা কিন্তু এটাও বলেছেন যে 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 ক্যাপ্টেন, যে পাইলট, যে ভূপাতিত অর্থাৎ যে রেস্কিউ করেছেন, তাকে বলছে তারা মানুষ হিসাবে ট্রিট করবে, বলছে যে আমরা জানি সেটা, আমরা উই আর নট গোইং টু ডু এনিথিং ইনহিউম্যান, সো অল দিস থিংস অ্যাকচুয়ালি এট দিস পয়েন্ট আমার মনে হচ্ছে দিস প্রেসিডেন্ট ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। সো উই ডোন্ট নো, কিন্তু এখন সে ক্লিয়ারলি বলেছে আগামী 8টার ভিতরে যদি না, মাদবর ভাই, আপনি আনপ্রেডিক্টেবল, ইটস ওকে, বাট আমার প্রশ্ন হচ্ছে যে ইরানের যে অবস্থা বর্তমান সময়ে, মানে আমরা যদি ইরানের শক্তিমত্তার কথা বলি, আপনিও বলেছেন 36 দিন যুদ্ধ চালিয়ে যাওয়া আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে, এটি কিন্তু সহজ বিষয় না। হয়তোবা অনেক বড় বড় বিশ্লেষক, আপনারা যারা আলোচনা করেন, আপনারাও ভাবতে পারেননি যুদ্ধ শুরুর সময় যে ইরান 36 দিনের মতো যুদ্ধ মানে চালিয়ে যাবে, সেটা আসলে আমরা কোনদিন চিন্তাও করতে পারি নাই যে এতদিন লাস্ট করবে। এবং এই জন্য আমার কাছে মনে হচ্ছে তারা কিন্তু গত 40 বছর জগৎ বলতে গেলে খোমেনি আসার পর থেকে তারা দে নিউ দিস ডে ইজ গোয়িং টু কাম ফর দেম, এবং গত 20 বছরে বিশেষ করে তারা কিন্তু আর্মস, অ্যামিনিশন এবং প্রজেক্টাইল এবং আপনার মিসাইল, ড্রোন,
এগুলো কিন্তু অত্যাধুনিক হারে, এবং এই বর্তমানে যেটা হচ্ছে আসলে, হ্যাঁ, তারা দে আর অ্যাকচুয়ালি ডিপ্লিটিং অল দোজ আর্মস এন্ড অ্যামুনিশন, না কিন্তু সেটা কি আপনার কি মনে হয় যে শুধুমাত্র তাদের নিজস্ব, আপনি বলেন 40 ইয়ার্স প্লাস তারা এগুলো নিয়ে কাজ করছে, কিন্তু শুধুমাত্র কি ইরানের নিজস্ব সক্ষমতা নাকি এর পেছনে আরো কোনো দেশ এটা আসলে রয়েছে? কিন্তু ইরানের যেটা এখন যেটা ক্রেডিট আমাদের বলতে হয়, যেটা হচ্ছে আসলে ওদের সক্ষমতা, দে হ্যাভ ডেভেলপড অল দোজ থিংস। কিন্তু এখন যেটা হচ্ছে আপনার, যেহেতু দে হ্যাভ বিন ইউজিং দিস লাইক ইউ নো ইন ম্যাসিভ ওয়ে, এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে তারাও কিন্তু অনেকটা কিন্তু শেষের দিকে কিন্তু তাদের যে সাপোর্ট এখন যেটা, সেটা হচ্ছে রাশিয়া, চায়না, উত্তর কোরিয়া, এই এদের যে এদের, এবং এতে করে বলা হচ্ছে ডেইলি 9টা-10টা করে কিন্তু তারা এখনো পর্যন্ত মিসাইল বোধহয় তৈরি করতে পারবে, যদি এই সাপোর্ট গুলো কন্টিনিউ থাকে। তো এখন ডিপেন্ড করবে যে, এখন আমরা এখনো জানি না, ইরান ইজ অলসো ভেরি আনপ্রেডিক্টেবল, কারণ ইরান বলেছে যে তাদের এমন এমন ইয়ে আছে, এমুনিশন আছে, যেগুলো কিন্তু তারা এখন ইউজ করে নাই। সো টুমরো ডোমসডে যেটা বলতেছে আর কি ইরানের জন্য হবে প্রেসিডেন্ট ট্রাম্প, সেই ডোমসডে কিন্তু উই ডু নট নো হাউ ইজ ইট উই টু টার্ন। এবং তারা কিন্তু ধরেন আমেরিকা পর্যন্ত তাদের তো মিসাইল আসার পর্যন্ত এতটুকু আমরা শুনি নাই যে দ্যাট কাইন্ড অফ মিসাইল। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা, যে আমেরিকার যে ঘাঁটিগুলো আছে, বেশ করে 11টা ঘাঁটি ওইখানে যেগুলো আছে, সেগুলোর উপরে হয়তো সে এটা নেবে, প্রতিশোধটা নেবে। সো ইভেনচুয়ালি দ্য প্রবলেম ইজ দ্যাট অল দিস গোয়িং টু হ্যাপেন বোথ সাইডস, হিউম্যান ক্যাজুয়ালিটিস, ডেভাস্টেশন, লং টার্ম ডিভাস্টেশন পার্টিকুলারলি। এবং এটা আমরা কিন্তু এনভায়রনমেন্টাল সেক্টর আমরা চিন্তা করছি না, এই যে মিসাইল গুলো মারছে বা এগুলো যদি আপনার যে পারমাণবিক, বিশেষ করে যে ওয়ার হেড যেগুলো, এগুলো কিন্তু লং টার্ম। এবং গতকালকে দেখলাম বোধহয় আমি, ইসরায়েলি বিশেষ করে কনসার্ন, এবং গভর্নমেন্ট বলেছেন যে সবাইকে মাস্ক পরার জন্য ইরান থেকে যেটা গিয়েছেন। সো উই ডু নট নো হোয়াট কাইন্ড অফ কেমিক্যাল নিউক্লিয়ার থিংস দে আর গোয়িং টু ইউজ। এবং পার্টিকুলারলি টু আগামীকালকে যেটা বলা হচ্ছে, এটা it's a really very fearful situation. So I don't know actually eventually what he's going to, because he's saying that we are going to send the Iran to the hell. But not for the fear, আপনি যেটা বললেন, not for this kind of situation, but also it's a alarming for the neighbor countries also, like that Neighboring UAE, countries, yeah. Qatar, Kuwait, because আপনি যদি দেখেন যে আমেরিকা যেভাবে হুমকি আজকে প্রেসিডেন্ট ট্রাম্পের, যে উনি যদি সত্যি, এর মধ্যে কিন্তু ইরানের সবচেয়ে বড় সেতুটি কিন্তু ধ্বংস করা হয়েছে, সেটিও আপনারা দেখেছেন, এবং প্রেসিডেন্ট ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে সেটি এখানে একটু জানিয়েছেন। শান্তন, একটু আমি বলতে চাই যে আসলে জেনেভা কনভেনশন বা ওয়ার যে রুলস গুলো, এগুলোতে আসলে কিন্তু না, আমরা সেটি নিয়ে আলোচনা করবো আপনার সঙ্গে, যে জেনেভা কনভেনশন এবং ইউএন এর আসলে কি করছে সেটা নিয়ে একটু আলোচনা করবো। আপনি একটু থাকেন, আমি একটু কবির হাসান ভাই আছেন আমাদের সঙ্গে অনেকক্ষণ। কবির হাসান ভাই, আপনি শুনলেন যেমনটি আমাদের মাতবর ভাই কিছু বিষয় রেজ করেছেন, উনি যেমনটি বলছেন যে ইরানের পক্ষ থেকে 36 দিন যুদ্ধ চালিয়ে যাওয়া বা তাদের এমনও কিছু এখনো আছে তারা সেটি প্রয়োগ করেনি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে ইরানের এই প্রতিহত করা বা আমেরিকার যে প্রচ্ছন্ন হুমকি, দুটোর মাঝামাঝি অবস্থানে বিশ্ব জুড়ে যে অস্থিরতা বা সাধারণ মানুষ যেটি চায়, আর সেটি হচ্ছে একটা শান্তি। কিন্তু সেই শান্তি প্রতিষ্ঠা করার কথা, মানে আপনি যখন কারোর সঙ্গে নেগোসিয়েশন করবেন, তাহলে আপনি তো তাকে শান্তির জন্য সুযোগ দিবেন, মানে আলোচনার জন্য। কিন্তু একদিকে আপনি বলছেন, বিশেষ করে আমি প্রেসিডেন্ট ট্রাম্পের কথা বলছি, যেমনটা বলছেন যে উনি আলোচনা করতে চান, আলটিমেটাম দিয়েছেন, আবার পাশাপাশি উনি বলছেন উনি সব ধ্বংস করে দিবেন। এই যে উনি যে মানে দ্বিচারিতা বলা হচ্ছে, যেমনটি যে এটি করছেন, এটি কেন করছেন? উনি কি মানে আসলে উনি কি মানে নেগোসিয়েশন চান, নাকি উনার অন্য কোনো পরিকল্পনা আছে? আপনার কি মনে হয় এই আজকের বক্তব্যটার মধ্য দিয়ে? এই যে দেখুন, আপনি হয়তো বিভিন্ন রিপোর্টে এসেছে যে এই যুদ্ধ 36 দিন চালানোর কারণে আমেরিকা এবং ইসরায়েলের দুজনেই বারুদ এবং রসদ শেষ হয়ে গেছে। আমার প্রেডিকশন হলো প্রেসিডেন্ট ট্রাম্প উইল ট্রাই টু বাই টাইম, কারণ তাদের রসদ সাপ্লাই ওদের আবার রিপ্লেনিশ করতে হবে। ওদের আলটিমেট অবজেক্টিভ করবে না। ইসরায়েল চায় যে ইরানকে অ্যাটলিস্ট 50 থেকে 100 বছর পিছিয়ে দিতে, যাতে ইরান কখনো ইসরায়েলের জন্য মাথা ব্যথা না হয়ে দাঁড়ায়। কালকে দেখবেন যখন সন্ধে হয়, তখন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই সময় বাড়াবে। অনেকে বলে থাকে যে গত জুন মাসে যেটা হয়েছিল 12 দিনের যুদ্ধ, এই যুদ্ধবিরতি ইরান মেনে, বিশ্বাস অন ফেথ, গুড ফেথ ওরা মেনে নিয়েছিল। ওরা আসলে মেনে নেওয়া উচিত ছিল না। সেই সময় ইরান ইসরায়েলকে বা পার্শ্ববর্তী দেশগুলোকে অথবা আমেরিকার যে ইন্টারেস্ট গুলো আছে, অ্যাসেট গুলো আছে, এগুলোকে আঘাত করা উচিত ছিল। এবং আপনারা জানেন যে দুই করে নেগোসিয়েশনের মাঝখানে ইরানকে আক্রমণ করেছে।
তো ইরান তো যে কথা বললেন মাকবুল ভাই, ওদের হাজার বছর ইতিহাস, তারা কখনোই পরাধীন ছিল না, ওদের কালচারাল হিস্ট্রি আছে, এবং ওদের পাওয়ার স্ট্রাকচার ইজ ডিফারেন্ট ফ্রম ওয়েস্টার্ন পাওয়ার স্ট্রাকচার। ওদের যে রেজিম চেঞ্জের কথা বলে, ইরানের রেজিম চেঞ্জ হবে না, ওদের কাছে একজন ব্যক্তি ওদের দেশকে ডিফাইন করে না। ইরান ভেনেজুয়েলা যে মাদুরকে তুলে আনলেই সবকিছু কলাপস করবে, সবাই প্রেসিডেন্ট ট্রাম্পের কথা শুনবে। তা আমার প্রেডিকশন হলো যে ভিতর থেকে যেটা ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে, এবং ইসরায়েলি ইন্টেলিজেন্স 24/7 তার পেছনে কাজ করছে। এবং আমার এখানে একটা কনস্পিরেসি থিওরিও আছে, এটা হয়তো অনেকটা সত্যি হবে, যে ইসরায়েলের কাছে এমন কিছু কার্ড আছে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে, এখানে ক্লিক করেন। অ্যাবস্টেন ফাইল নিয়ে, যেটা বেরোলে ডোনাল্ড ট্রাম্পের অনেক ক্ষতি হবে। আর ডোনাল্ড ট্রাম্পের অনেকেই বলে, যেমন তার নিজের হাতে যে মেরি ট্রাম্প বলছে যে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে। জেফরি সাকস বলে এক বিরাট হার্ভার্ড অর্থনীতি বারবারই বলেন, হিমসেলফ ইজ এ জুইশ গাই, যে তাকে ভেরি মানে তার অনেকটা সুষম আচরণ, তার আনপ্রেডিক্টেবল বিহেভিয়ার, এন্ড আনপ্রেডিক্টেবল বিহেভিয়ারটা যদি নিউক্লিয়ার ওয়েপন্স পর্যন্ত না যায়, আই থিঙ্ক হি ক্যান বি কন্টেইন। এবং ইরানকে ওরা আসলে আলটিমেটলি পর্যদস্ত করতে, ওরা ইরানকে ডিগ্রেড করতে পারবে, সেটা অলরেডি করেছে, হাম্মাদ ভাই বলেছেন, এটা লং টার্মে ইরানকে করতে পারবে না। আর ইরানের পক্ষে আমার কাছে খারাপ লাগছে যে সারা দুনিয়ার মানুষ আসলে এক হওয়া উচিত, কারণ এটার কোনো ইমিনেন্ট থ্রেট ছিল না। হ্যাঁ, এই ইউরোপ বা অন্যান্য কান্ট্রিগুলো দূরে আছে, কিন্তু কোনো সাহায্য করছে না যে এটাকে বন্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্পকে। ডোনাল্ড মানে এই জায়গাটা আমাদের একটা মানবতার একটা বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ইউনাইটেড নেশন কথা আপনি জানিয়ে আসবেন, এটা কোনো রোল প্লে করছে না। ইসরায়েল মানে ওয়ার ক্রাইমস করেই যাচ্ছে। এই যুদ্ধ শুরু হয়েছে ইল্লিগাল ওয়ার, টু বিগিনে তার শুরু করছে ওয়ার ক্রাইমস দিয়ে। তারা ছাত্রীদের 170 জন ছাত্রী মানে গার্লস স্কুল করে হিট করেছে ডেলিভারিতে, দ্যাটস ওয়ার ক্রাইমস। যুদ্ধ শুরু হওয়ার পর কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো মেনে চলতে হবে। আমেরিকা এবং ইসরায়েল প্রথম ওদের নিউক্লিয়ার এস্টাবলিশমেন্টকে আঘাত করছে, তারপরে কিন্তু ইরান আক্রমণ করেছে। ওরা ওদের পাওয়ার স্ট্রাকচারকে আক্রমণ করেছে প্রথম, আমেরিকা এবং ইসরায়েল। তারপরে রিটালিয়েশনে ওরা আক্রমণ করেছে। থার্ড দেখেন যে ইসরায়েল ইরানকে লং টার্মে পঙ্গু করার জন্য ওদের ইউনিভার্সিটিতে আক্রমণ করেছে, তেহরান ইউনিভার্সিটি, ইস্পাহানে। কিন্তু ইরান কিন্তু এখনো সোফার একটা মরাল ইয়েটা দেখছে, ওরা কিন্তু তাদের মানে কাউন্টার অ্যাটাক কিন্তু তাদের ইউনিভার্সিটি আক্রমণ করেনি। তো শান্তনু ভাই, আপনার ইয়াতে আমার কনক্লুশনটা হলো যে ডোনাল্ড ট্রাম্প কাকে সেই সময়টা আরো সময়, সে সময় চাচ্ছে যাতে তাদের রস মানে রসদ গোলা বারুদ নিয়ে আরো ইয়ে করতে পারে। ওরাই ইরানকে সাইজ করতে চাচ্ছে সুনার বেটার। এখন আমাদের কি করা দরকার ছিল, যেমন আমাদের এই যে মুসলিম কান্ট্রি গুলো, এবং তারাও আরেকটা ব্যাপার আছে এখানে, আমার কাছে যে মনে হচ্ছে তারা এই যে G6 কান্ট্রিকে ওদের মানে সাথে জয়েন করার জন্য একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। আলটিমেটলি এই র্যান্ড মানে দুঃখ লাগে যে মুসলিম কান্ট্রির পয়সা দিয়ে আবার মুসলিম কান্ট্রিকে মারা হবে, তাদের কাছে র্যান্ড এক্সট্রাকশন করবে, এই তোমাদেরকে আমি রক্ষা করছি। কিন্তু তাদের বোঝা উচিত, মাথার মধ্যে গুলো আসা উচিত, যে ইরান যদি বা মুসলিম কান্ট্রিগুলো কিছু কিছু দুর্বল হয়ে যায়, তাদের কিছুই করার নেই। তাদেরকে 1 2 3 মানে তাদের ভিতরে যে ইরানের মতো জায়গায় এত ভাবে পেনিট্রেট করেছে ওদের মোসাদ এবং সিআইএ, আর গাঁও কান্ট্রি গুলোতে তো ওদের ঘরে ঘরে ওদের সিআইএর লোক আছে, মোসাদের লোক আছে। তো ওরা এগুলো মাথার মধ্যে কেন আনে না যে ইরানকে দুর্বল করলে ওদের আসলে লাভ নেই, ইরান ওদের প্রতিবেশী, ওদের সাথে মিলেমিশে থাকতে হবে। ইউনাইটেড স্টেটস তাদের প্রতিবেশী না, এবং ইউনাইটেড স্টেটস কেন এই যুদ্ধে গেছে এটা নিয়ে অনেক আলোচনা হবে, কিন্তু এই যুদ্ধ ইউনাইটেড স্টেটস করছে ইসরায়েলের জন্য। এবং ইসরায়েলের যে মূল ইয়াটা, যেটা আমাদের বলবেন যে মূল কারণটা কি, কারণ ছিল টু স্টেট সলিউশন, প্যালেস্টাইন নিয়ে শুরু হয়েছে। সেই জায়গায় না গিয়ে আমরা ইরান, একটা বড় ইন্টারেস্টিং ব্যাপার, ডোনাল্ড ট্রাম্পকে আমি ক্লিপে দেখছিলাম যে আপনি ওয়ার ক্রাইম, কিসের ওয়ার ক্রাইম, সে বলে যে প্রিভেন্টিং ইরান ফ্রম হ্যাভিং এ নিউক্লিয়ার ওয়েপন ইজ এ ওয়ার ক্রাইম। মানে মানে এটা করতে পারলে আমরা ওয়ার ক্রাইমকে আমরা বাধাগ্রস্ত করছি। যার থিঙ্কিং প্রসেস এই ধরনের। আমি একটা জিনিস বিষয়, ইরান কিন্তু বারবার বলছে যে তাদের একটা ফতোয়া আছে, এবং তাদের ফতোয়া কিন্তু ম্যান্ডেটরি বাইন্ডিং, যে আমরা নিউক্লিয়ার ওপেন তৈরি করব না, আমাদের নিউক্লিয়ার এনার্জি দরকার আমাদের দেশের এনার্জি স্ট্রাকচারের জন্য। ইরানে তো একটা একটা বিরাট কান্ট্রি, 90 মিলিয়ন। তো তোমরা করতে পারবা, আমরা করতে পারবো, হোয়াট কাইন্ড অফ ল ইজ দিস, যেখানে ইসরায়েলের অনেকগুলো মানে তাজা মজুদ মানে নিউক্লিয়ার উইপন্স আছে,
ওদের পর কেউ কিছু কথা বলছে না এবং বিশ্ব কথা বলছে না, কিন্তু ইরান তাদের মানে মানে পিসফুল নিউক্লিয়ার প্রোগ্রামকে ইয়ে করছে। কবির এটা তো হাসান ভাই, ঠিক না। আপনি আরেকটা একটু ব্যাপার আমি অ্যাড করতে যাচ্ছি, এই কনটেক্সটে যেটা বারবার বলছে যে সৈন্য কিন্তু 50,000 আছে, আরো পাঠাচ্ছে। এই যে দুইজন ইয়াকে ওই মানে ওই একজন পাইলটকে রেস্কিউর মিশনে, আমার মনে হয় ওদের সৈন্য অলরেডি ঢুকে পড়েছে ইরান। না আচ্ছা, আপনি তো কারণ যেই কথাগুলো আমি আপনাকে ওই যেই ব্যাপারটা স্পেসিফিক আপনি বললেন যে মানে ইরানের পাশে মুসলিম দেশগুলোর কথা বলছেন, কিন্তু পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে উনি বারবার আজকে ওনার যে সংবাদ মানে 40 বছরের উপরে ইরানের যে রিজিম, সেই রিজিমের উপরে ওনার ক্ষোভ, এবং আপনি যেটা বললেন নিউক্লিয়ার প্ল্যান্টের যে ব্যাপারটি সেটি নিয়ে ক্ষোভ, হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষোভ, পাশাপাশি ইরানের যে তারা বলছেন যে হামাস বা যে ইরান যে বিভিন্ন ছোট ছোট সংগঠনকে আর্থিক সহায়তা করে সেটা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষোভ। কিন্তু প্রশ্নটা এখন ওই জায়গায় না, প্রশ্ন হচ্ছে এখন সময়ে আপনি বলছেন 24 আওয়ার্স, এবং আপনি একটা মজার কথা বলছেন যে হয়তো বা 24 আওয়ার শেষ হওয়ার কয়েক ঘন্টা আগে প্রেসিডেন্ট ট্রাম্প নতুন কিছু দিতে পারে। কিন্তু প্রশ্ন এই জায়গায় এইভাবে কি চলতে থাকবে? তার মানে এই যুদ্ধ কি মানে যদি কালকে আলটিমেটামের কোনো কিছু সমাধান না হয়, তাহলে আপনি কি দেখছেন? তাহলে কি আপনি দেখছেন যে এই যুদ্ধ লম্বা থেকে লম্বা সময় ধরে চলবে, অথবা প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে বললেন এক রাতে শেষ করে দিবে ইরানকে, আসলে কি সম্ভব ইরানকে এক রাতে শেষ করে দেয়া? না, ইরানকে একটা দেশকে একটা সভ্যতাকে আপনি শেষ করতে পারেন। হ্যাঁ, বম্বিং করবে, তার ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করবে, কিন্তু ওদের ভুলে যাওয়া উচিত যে ইরানের যে ডিসেলিনেশন মানে যে লবণাক্ত ব্যাপারটা বলে, অনলি 5% ওদের ইয়া আছে ডিসেলিনেশন প্ল্যান থেকে, 95% ওদের মিঠা পানির উৎস আছে। যদি ইরান ইসরায়েলের 90% ওদের ওয়াটার আসে ডিসেলিনেশন, যদি ইসরায়েলের সেই একে আঘাত করে এবং করতে পারতো না, আমাকে ইয়ে করেছে আমরা করবো, এটা করলে তো ইসরায়েলও কাউন্টার মুভ চিন্তা করছে। আমার মনে হচ্ছে কি জানেন, ওটা কালকে দেখবেন, আরো সময় দিলাম, কিন্তু ইন দি মিন টাইম ওদের গোলা বারুদ আবার রসদ মানে রিস্টক করবে, রিস্টক করে আবার আঘাত করবে। ইরানকে ওরা 50 থেকে 100 ইয়ার্স পিছনে নামিয়ে দিতে যাচ্ছে, কারণ ইরানই একটা মাত্র দেশ যে মাথা উঁচু করে নিজস্ব মানে ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি না এগোতে চায়। আপনি যে কথাগুলো বললেন হামাস ইত্যাদি ব্লা ব্লা ব্লা, এগুলো কেন হচ্ছে? এগুলো মানে রুটে তো যেতে হবে। হামাস তারা তাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, আপনি গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন, কেউ কোনো কথা বলছে না। এখন ইরান নিয়ে কথা বলার কারণটা কি জানেন? এই ওয়েস্টার্ন ইউরোপ গুলো, কারণ ইরানের সাথে তাদের স্বার্থ জড়িত, তেলের সম্পর্ক আছে। তেলের সম্পর্ক না থাকলে ওরা কিন্তু নেমে যেত, ওই ইসরায়েলের মতো গাজায় কোনো কথা বলতো না, মারও অসুবিধা নেই। মানে একটা কথা হলো যে একটা হিউম্যান মানে ব্লাড, এটা যেই ধর্মের যে বর্ণের যে জায়গায় হোক না কেন, এটা পবিত্র। একটা গাজার শিশু মানে যতটা না তার মূল্য একটা ইসরায়েলি শিশু, আপনি দেখবেন নিউজগুলো এমন হচ্ছে। শুধু তাই না, এই যে সিআইএর যেটা একটা মিস ইনফরমেশন ক্রিয়েট করে কে জানি বলেছিল যে আরেকজন পাইলট জীবিত আছে, ডোনাল্ড ট্রাম্প বলছে কে এটা বাইট করছে তাকে ধরবে, তাকে ক্রিমিনাল প্রসিকিউশন নেবে। মানে ব্ল্যাক আউট। আপনার যে সমস্ত খবরগুলো আপনি পাচ্ছেন, আমরা শুধু একপাক্ষিক খবর পাচ্ছি, ইরান কি করছে সেটা কিন্তু আমরা পাচ্ছি না, এটা নয়েজ ইনফরমেশন আসতেছে। তাই ইন কনক্লুশন আমি মেবি রং, কিন্তু 90% প্রবাবিলিটি বললাম, কালকে যখন এই সময়টা আসে সে আরো সময় দিবে। হ্যাঁ, নেগোসিয়েট হচ্ছে, সে তো বিগ লায়ার, তাই না? সকালে একটা বলে বিকাল একটা বলে, তার মাথা ঠিক, কিন্তু শি ইজ নট এ ক্রেজি গাই। কিন্তু আমার একটা ভয় হয়, যদি ইসরায়েল কোনো সময় যার পারছি না, সব রোষাবর সে, আমরা যদি এখন নিউক্লিয়ার ওয়েপন শেয়ার করে, তাহলে এইটা নিয়ে আমি ভয় পাচ্ছি। আচ্ছা, আপনি আপনি একটা আশঙ্কার কথা বলছেন যে নিউক্লিয়ারের ব্যাপারটি, সেটিও একটি আশঙ্কার বিষয়। মাদবর ভাই, কবির হাসান ভাই কিছু কথা বলছেন, যেমনটি উনি আস্থা রাখতে পারছেন না প্রেসিডেন্ট ট্রাম্পের এই আলটিমেটামের উপরে, উনি ভাবছেন যে কিছু একটা আবার হবে বা নতুন কিছু। পাশাপাশি উনি আবার একটা কথা বলছেন, যাতে ইরানের পাশে তার প্রতিবেশী দেশগুলোর ভূমিকা নিয়েও একটু প্রশ্ন আছে। কিন্তু এগুলো তো হচ্ছে আমরা যতগুলো জিনিস আলোচনা করছি, এগুলো ঘটছে বা এটা হচ্ছে পারসেপশন, কিন্তু তারপরেও মানে মানুষের একটা চাওয়া যে যুদ্ধটা শেষ হোক বা যত দ্রুত শেষ হয়, বিশেষ করে ছোট অর্থনীতির দেশগুলোর জন্য ততটাই মঙ্গল, তাদের জন্য ভালো হয়। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের এই যে আলটিমেটাম এবং উনি কবির হাসান ভাইয়ের যে নিউক্লিয়ারের আশঙ্কা, এবং সেই সঙ্গে ইরানের যে দৃঢ় মানসিকতা বলেন বা আমেরিকার পক্ষ থেকে বললে একগুঁয়ে মানসিকতা বলেন, অথবা তাদের আপনি যেটা বলেন জাতীয়তাবাদ বোধ বলেন, যেমনটি হোক না কেন, তারও কিন্তু কোনো কারণে নেগোসিয়েশন বা নরম হচ্ছে না।
সেক্ষেত্রে আপনি আসলে সমাধান কি দেখেন? যদিও বা একটা সমাধানের পথ ছিল, পাকিস্তানে আলোচনার একটা জায়গা তৈরি হয়েছিল মাঝখানে, কিন্তু সেটিও ভেস্তে গিয়েছে, এবং 45 ডেজের সিজফায়ারের কথাও উঠেছিল, সেটিও ভেস্তে গিয়েছে। এখন আপনার কি মনে হয়? এখন দেখুন, তার আগে আমি একটু কবির ভাইয়ের একটা প্রশ্ন উত্তর দিতে চাই। কবির ভাই যেটা বললেন যে মুসলিম কান্ট্রিজ গুলো, নেবারিং কান্ট্রিজ গুলো, এবং আমি এটা বরাবরই বলে আসছি যে দেখুন এখানে এটার উত্তর কিন্তু আমি বলবো কবির ভাই কিন্তু অনেকটা দিয়েছেন, যে এটা আম, যে আপনার হেপস্টিন ফাইলের এমন কিছু যেটার জন্য হয়তো ট্রাম্প কিন্তু ওখানে টোটালি একদম মানে তাদের কনস্পিরেসি এবং তাদের ভিতরেই কিন্তু ট্র্যাপে পড়ে গেছেন। ঠিক মুসলিম কান্ট্রি গুলো কিন্তু একই অবস্থা। আপনি মুসলিম কান্ট্রি বলতে সারাউন্ডিং ইউএই, কাতার, ওমান, তারপরে মনে করেন সৌদি আরব, জর্ডান, এগুলো দিজ আর অল অ্যাকচুয়ালি উইদিন ইউনাইটেড স্টেটস গ্রিপ, এবং তারা এমন কিছু করতে পারবে না, কারণ জানলে দে আর এভরিথিং গোয়িং টু বি কনফিসকেটেড বাই ইউনাইটেড স্টেটস। আপনি এই দেশ কিন্তু আপনার তাদেরকে টেকনোলজি দিয়েছে, তাদেরকে সায়েন্স টেকনোলজি এভরিথিং দিয়েছে, এট দ্য সেম টাইম কিন্তু সবকিছু এখানে কিন্তু এমনভাবে স্টাক করেছে যাতে তারা কিন্তু ইউটার্ন করতে না পারে। সো অনেকটা কিন্তু ওই ট্র্যাপের মধ্যেই কিন্তু এই কান্ট্রিজ গুলো আর কি। তো আপনার প্রশ্ন উত্তর যেটা শুনে যে আলটিমেটলি কি হতে পারে আর কি, বিশেষ করে যে ট্রাম্প যদি কালকে আমার কাছে যেটা মনে হচ্ছে এই যুদ্ধটা আমরা কেউ চাই না কন্টিনিউ করুক। বিশেষ করে যে আপনার ক্যাজুয়ালিটিস এগুলোর থেকে আপনার ডিভাস্টেশনের থেকেও কিন্তু সারা অর্থনীতি, ওয়ার্ল্ডের অর্থনীতি সবকিছু কিন্তু এখানে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ইউরোপিয়ান কান্ট্রি গুলো, আমিও কবির ভাইয়ের সাথে কিন্তু সম্পূর্ণ একমত। দেখুন পৃথিবীতে এমন কোনো একটা কান্ট্রি আসছে না, কয়েকটা অস্ট্রেলিয়া, সুইডেন, বেশ কয়েকটা কান্ট্রি বোধ একটা স্টেটমেন্ট, স্ট্রং স্টেটমেন্ট দিয়েছেন, এবং সে কিন্তু বারবার বলছে ন্যাটো ইজ নট হেল্পিং আস। দেখুন আপনি না, আজকে বলেছেন ন্যাটোর জায়গায় উনি ডিসঅ্যাপয়েন্টেড, আজকে বলেন। যুদ্ধ গিয়েছে, বেশ করে হ্যাঁ ইউনাইটেড কিংডম কিন্তু বলেছেন, এবং ফ্রান্স কিন্তু একটা আপনি লাস্টে সিকিউরিটি কাউন্সিলে কিন্তু সে কিন্তু রাশিয়া এবং চায়নার সাথে কিন্তু ভেটো দিয়েছেন। সো এইখানে আমারও কাছে এটাই যে মানবতার প্রশ্নটা, সারা পৃথিবী কিন্তু ব্লাইন্ড হয়ে গিয়েছেন যে কেউ আসছে না। আপনি দেখুন ইরানকে যে অ্যাটাক করাটা, এখানে আমেরিকা, there is no fear for America. It's all about Israel. Israel dragged United States in this war. তো এখন আপনি ইসরায়েলের এখন যেটা হয়েছে, যে কবির ভাই যেটা বললো, তাদের কিন্তু অ্যাটমিক এনার্জি কিন্তু বিভিন্ন সময় কিন্তু প্রশ্ন করেছেন তাদের আসলে নিউক্লিয়ার আছে কি না, বা নাই, নাও বলে নাই, আছেও বলে নাই, আমরা তো জানি অলরেডি আছে। সো এই পাগল রাষ্ট্রটা আলটিমেটলি হোয়াট দে আর গোয়িং টু ডু, এবং কালকে যদি এটা হয়, ধরেন এখন ইসরায়েলও যদি করে, ইরানও যদি আলটিমেটলি হোয়াট এভার দে হ্যাভ, এবং তারা যেভাবে অ্যাকোয়ার করেছেন তাদের অ্যালায়েন্স থেকে, তাহলে কি হবে? দুটো কারণটিতে কিন্তু আপনার জঘন্য এমন একটা অবস্থা হবে যে ক্যাজুয়ালিটিস থেকে শুরু করে অর্থনীতি সারা বিশ্ব কিন্তু, এবং এটা ইকুয়াল কন্টিনিউ ফর এভার। আর ল্যান্ড ইনভেশন যদি ইউনাইটেড স্টেটস করে, সবচেয়ে বড় ভুল করবে কিন্তু এটা। there is no way you can conquer ইরান। আপনি যতই এরিয়াল থেকে যান না কেন, না, আপনি কেন কেন এই কথা বলছেন যে কিন্তু ল্যান্ড ইনভেশনে আর কি। আর একটা জিনিস কিন্তু আমি বলি, একটু প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু বলেছেন যে আমরা উই ওয়ান্ট রিজিম চেঞ্জ। রিজিম চেঞ্জ তো হয়েছে ইরানে, কিন্তু এখন রিজিম চেঞ্জ যেটা হয়েছে এটা খামেনি, লারিজানি বা সুলাইমানি, এদের থেকেও যারা কঠোরপন্থী তারাই কিন্তু এখন রিজিম আসছে। এবং চেইন অফ কমান্ড, কবির ভাই আমার যেটা বললেন, ইট ইজ নট এ ব্যক্তি কেন্দ্রিক না, কিন্তু চেইন অফ কমান্ড ইরানের একেবারে সব চলে গেলে কিন্তু নিচেরটাও কিন্তু উপরে উঠে যাবে। দ্যাট ইজ দ্য ওয়ে দে ট্রেন। না, মাদবর ভাই, আমি আপনার যেটা বলছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু আজকে বলছেন, বা এর মধ্যে যে সক্ষমতা বিবেচনা করেন, আমেরিকার মিলিটারি ওয়ার্ল্ডের বেস্ট মিলিটারি, তাদের শক্তিমত্তা বিবেচনা করলে বা তাদের যে সক্ষমতা রয়েছে সেটি অন্য বিষয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ইরান কি চায়? ইরানের যে আজকে যে তারা, আমরা আমেরিকার কথা বলছি, ইরানের যে আজকে 10টি পয়েন্ট যে তারা বললো, সে 10টি পয়েন্ট আপনার কাছে কি মনে হয়? তার মধ্যে একটি যেমন হয়েছে, তারা বললো $2 মিলিয়ন করে এক একটি জাহাজের জন্য দিতে হবে তাদেরকে টোল, তেমন তারা স্থায়ী যুদ্ধ বিরতি চায়, এবং তারা তাদের প্রতিবেশীর থেকে ক্ষতিপূরণ চায়, তারা তাদের যে ক্ষতিপূরণ হয়েছে, এরকম 10টি। তো আপনার কাছে মনে হয় যে ইরানের এই মানে এতদিন তো ইরান আসলে কোনো আলোচনা করতেও রাজি হয়নি, কিন্তু এখন 10টি পয়েন্ট দিয়েছে, এটাতে একটু গ্রিন সিগন্যাল দেখছেন কিনা আপনি? বিকজ ইরানের যে ডিভাস্টেশন, এটা কিন্তু আপনার অকল্পনীয় যে ডিভাস্টেশনটা হয়েছে, এর ভিতরেও যে তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সো আই থিঙ্ক দ্যাটস হোয়াট দে আর ট্রাইং টু গেট ব্যাক, যে তোমরা আমাদের ডিভাস্টেশন করেছো, এখন হুমুস থেকে $2 মিলিয়ন করে দাও, এবং যুক্তরাষ্ট্রকে আলটিমেটলি কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে। আপনি ইরান ওয়াজ নেভার থ্রেট, আই ডোন্ট নো হাউ ইউ জাস্টিফাই টু দ্য আমেরিকান পিপল
ইরান তো আসলে আমেরিকার জন্য থ্রেট না, ইরান ইজ এ থ্রেট টু ইসরায়েল, বিকজ ইসরায়েল যে অ্যাট্রোসাইটিস গুলা গাজা এবং ওয়েস্ট ব্যাংকে করেছে, সেটার জন্য একটা মাত্র কান্ট্রি কিন্তু কথা বলে, সেটা হচ্ছে ইরান। নোবডি অ্যাকচুয়ালি, দেয়ার আর মেনি আদার কান্ট্রিজ, নোবডি ইনক্লুডিং যে আপনার যে ওয়েস্ট, বিশেষ করে ন্যাটো কান্ট্রিজ গুলো কোনো সময় কিন্তু টু স্টেট সলিউশন এটা একটা মূলা ঝুলাই রাখছে, ইট উইল নেভার হ্যাপেন। ইসরায়েলকে বলে দিয়েছে ইটস নট গোইং টু হ্যাপেন। তো যুক্তরাষ্ট্র যদি এত ভালো এলাই হয় ইসরায়েলের, why you cannot actually just make them, force them that yes, two-state solution is given by Clinton আমলে হয়েছে, তো two-state solutionটা কেন আমরা ইমপ্লিমেন্ট করছি না? এবং না, তারা কিন্তু কিন্তু তাহলে আপনি বলতে পারে এলআইয়ের না। কথা তুললেন, তাহলে আপনি থাকেন, আমি একটু কবির ভাইয়ের কাছে এটা জানতে চাই যে বাদর ভাই এলআইজের কথা বলছেন, কিন্তু সেক্ষেত্রে তো আমরা ইরানেরও অ্যালাইজ দেখতে পাচ্ছি না। ইরানের কোনো প্রতিবেশী ইরানের পাশে নেই, কোনো প্রতিবেশী ইরানকে সহায়তা করছে না, কিন্তু পাশাপাশি উল্টো আরও তাদের প্রতিবেশী, বিশেষ করে সৌদি আরবের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে, যেটি গণমাধ্যমের খবর, চাপ দেওয়া হচ্ছে যে যুদ্ধটা যাতে চালিয়ে যায়, অথবা ইরানকে যাতে হরমুজের নিয়ন্ত্রণ যাতে সৌদি আরব সহ আমেরিকা নিতে পারে। তো প্রশ্নটা হচ্ছে, তাহলে ইরানেরও তো প্রতিবেশী নেই, কিন্তু আবার পদ্মার আড়ালে যেমনটি বলা হচ্ছে ইরানকে সহায়তা করছে চায়না এবং রাশিয়া। তো সেক্ষেত্রে চায়না রাশিয়া যদি ইরানকে সহায়তা করে, সেক্ষেত্রে আমেরিকার অ্যালাইজরা যদি সেইখানে ওদের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে কি ঘটতে যাচ্ছে? যে মানে এই যুদ্ধ কি শুধুমাত্র আমেরিকা ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে ভবিষ্যতে, নাকি এটি আরও বড় পরিসরে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে, যেমনটা প্রেসিডেন্ট ট্রাম্প আবার বলেছেন যে ন্যাটোর দেশগুলোর উপরে উনি ক্ষোভ, এবং উনি আজকে আবারও বলেছেন উনি গ্রিনল্যান্ডও নিতে চায়। তাহলে এইভাবে যদি চলে, তাহলে আমরা কি বড় কোনো গ্লোবাল ওয়ারের দিকে যাচ্ছে কিনা বা দেখতে পাচ্ছি কিনা? আই হোপ নট। কিন্তু আপনাকে একটা জিনিস আবার মদবর ভাইয়ের কথা জের ধরে বলছি, আমরা কখনোই প্রবলেমের মানে মূলে যাচ্ছি না, রুটে যাচ্ছি না। রুটটা তো সেটাই, মানে টু স্টেট সলিউশন, এটাকে ইমপ্লিমেন্ট করা। আর নেইবার হিসাবে থাকতে পারতো। ইরান তো মানে অন লেজিটিমেট এবং মরাল গ্রাউন্ডে বারবার এটাকে ইয়ে করে গেছে। এবং আপনারা জানেন যে ইরানের যে শিয়া কান্ট্রি এবং যে সিক্স গালফ ইজ আ সুন্নি, গাজা ইজ এ সুন্নি কান্ট্রি, এটা ওদের মানবিক পক্ষ থেকে ওরা করেছে, সেই জায়গায় আমরা যাচ্ছি না। আমরা সারা বিশ্ব অন্ধ হয়ে আছি, ন্যাটো অন্ধ হয়ে আছে, ইউনাইটেড নেশন অন্ধ হয়ে আছে। যে আপনি থার্ড ওয়ার্ল্ডের কথা বলছেন, আমি মনে করি সেটা হবে না। হবে না, কারণ এখানে ইকোনমিক ইন্টারেস্ট এবং মিলিটারি এবং রাজনীতি, পলিটিক্যাল ইন্টারেস্ট এক একজনের এক একটা। চায়নার ইন্টারেস্ট হলো ইকোনমিক ইন্টারেস্ট, তারা অয়েল সাপ্লাই চাচ্ছে, কারণ চায়না হ্যাপেন্স টু বিগেস্ট ইম্পোর্টার অফ ইরানিয়ান অয়েল ব্ল্যাক মার্কেট থেকে। তারপর ইন্ডিয়াও যদি ইয়াতে ডিরেক্ট নেন ইনডিরেক্টলি, কারণ তারও অয়েলের একটা ভালো ইয়াতে ইন্ডিয়াতে যাচ্ছে। এবং আপনারা জানেন যে পারস্য সাম্রাজ্য ইন্ডিয়াতে যে আরিয়ান, যে ব্রাহ্মীণ রেস বলে, সে রেস কিন্তু ইরান থেকে আসা ইন্ডিয়াতে, ওরা বলে। কিন্তু রাশিয়া ইন দ্য মিন টাইম সে একটু খেলছে, কারণ তার ইউক্রেন নিয়ে এখন একটু পেয়েছে, তুমি আমাকে দুর্বল করতে চাইছো, ঠিক আছে যুদ্ধ চলো, আমেরিকা দুর্বল হোক। কারণ আমেরিকা দুর্বল তো হচ্ছে, $200 বিলিয়ন এক্সট্রা ফান্ড চেয়েছে, তাদের লার্জেস্ট ডিফেন্স বাজেট 1.5 ট্রিলিয়ন। তো এক একজনের এক এক ধরনের ইন্টারেস্ট, মানে এই জন্য আপনি কথাটা বলেনি, সত্যি কেউ পাশে নাই, কিন্তু আছে তাদের পাশে, তাদের নিজস্ব ইন্টারেস্টের বেসিস করে ওরা পাশে আছে। তো ইরানকে যে জিনিসটা, যে কোনো দেশেই এই সবচেয়ে দুঃখজনক ব্যাপার হয়েছে, যারা একটা প্রতিটা সোসাইটির একটা সুবিধাভোগী ক্লাস থাকে, যারা 1917 রেভলিউশনের শাহর আন্ডারে ছিল, অনেক কিন্তু দেশের বাইরে চলে গেছে, ইরানিয়ান ডায়াসপোরা। প্রথমে ওরা কিন্তু 100% যে ওরা সাপোর্ট করছিল একটা বিদেশি শক্তি এসে রেজিমকে চেঞ্জ করা, কিন্তু আলটিমেটলি কি হবে জানেন, এই রেজিমের ডেফিনেশনটা ডিফারেন্ট। ওরা 79 রেভলিউশনের পর আপনি দেখেন, ওই সময় মুজাহিদিন খালক বলে একটা লেফটিস্ট দল ছিল, তারা কিন্তু খুমেনির সাথে একসাথে যুদ্ধ করেছে, এই মানে একসাথে হাত মিলিয়ে এই রেভলিউশন মানে শাহকে তাড়ানোর জন্য একসাথে কাজ করেছে। কিন্তু কিছুদিন পরে তারা কিন্তু এই খুমেনির বিরুদ্ধে চলে যায়, এবং যখন না হয় তারা কিন্তু ইরাক ওয়ার যুদ্ধে কিন্তু ইরাককে ওরা ওয়েলকাম করেছে যাতে ওরা রেজিম চেঞ্জ করে। কিন্তু রেজিম চেঞ্জের আমার কাছে একটা জিনিস অবাক লাগছে, যে এই যে আমেরিকান মানে ডিফেন্স এস্টাবলিশমেন্ট, তারপরে ওদের যে স্টেট ডিপার্টমেন্ট, ওদের তো অ্যানালিস্ট আছে, ওরা অনেকে ইরানের মানে অতীত ইতিহাস সাম্রাজ্য ওরা কিভাবে থিঙ্ক করে, এই থিঙ্কিং প্রসেস গুলো নিশ্চয়ই সামবডি যে কনক্লুশন যে এ বি সি, এবং এই জিনিসগুলো নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটা গ্রুপ যেটা ইসরায়েলকে ইয়া করার জন্য নিউকন, তারা অথবা অ্যাবস্টেন ফালের কারণে
ওরা ওদিকে যাচ্ছে। আপনারা জানেন 30 জন টপ ড্রেসের মধ্যে 12 জনই রিজাইন বা তাদেরকে পোস্ট টু রিজাইন আমেরিকান নেতৃত্বে, ইনক্লুডিং দ্য আর্মি চিফ অফ স্টাফ। এটা কখনো দেখা যায়নি, কারণ তারা বলেছে যে তুমি যেইভাবে উইদাউট এ স্ট্র্যাটেজিক প্ল্যান তোমরা টেকটিক্যালি উইন করছো 60% তাদের সক্ষম ধ্বংস, কিন্তু তুমি তো স্ট্র্যাটেজিক্যালি উইন করছো না। এটা আমাদের কি লাভ দেশ হিসাবে? তুমি ইসরায়েলকে হ্যাক করতে চাও অন্যভাবে করো, কিন্তু তোমাকে সরাসরি কেন না, যুদ্ধে আপনাদের তোমাকে আমেরিকার লাভের কথা কিন্তু আজকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে উনি চায় যে ইরানের সব তেল নিয়ে আসতে, কিন্তু সেটা হয়তো হচ্ছে না। তো আমেরিকার লাভ নেই আপনি কিভাবে বলেন? না 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 না, এখানে তো একটা জিনিস বুঝতে হবে যে বারবার নাটক তোমরা কেন যাও না, কারণ আমি তো ইরান থেকে তেল আনি না, হরমুজ দিয়ে আমার কোনো তেল আসে না। অ্যাকচুয়ালি আমেরিকা হ্যাজ বিকাম দি নেট এক্সপোর্টার অফ অয়েল। অ্যাকচুয়ালি আমেরিকাতে সবচেয়ে তেলের মানে রিজার্ভ সবচেয়ে বেশি দুনিয়াতে। আমেরিকার লাভ ওইটাই ঘুরে ফিরে ইসরায়েল, এবং ইসরায়েলকে করা একটা মানে স্টেট যেটা হ্যাজ বিন ক্রিয়েটেড ইললেজিটিমেটলি, এবং তার যে অরিজিনাল লোকজন, আপনি যদি আরব ইয়াদের কথা দেখো, যারা অরিজিনাল ওখানে খ্রিস্টান, মুসলিম এবং জুইশ, যারা আরব কালচারে, তারা কিন্তু তাদের কালচারের যারা বাউন্ড টুগেদার। আপনি যদি ইসরায়েলের পপুলেশন আপনি করেন, তাদের 80% পপুলেশন দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে, নট এ লোকাল পপুলেশন। এবং ইসরায়েলের ভিতরে কিন্তু তাদের মধ্যে অ্যাপার্টাইড সিস্টেম আছে। যারা বাইরে থেকে এসেছে ব্ল্যাক জু, তাদেরকে অন্যভাবে ট্রিট করা হয়, এগুলো আমাদের কাছে আসে না, কারণ ইসরায়েলের মধ্যে ওদের কিন্তু প্রেস ফ্রিডম আমাদের মতো না। আচ্ছা, যে কথাটা বলতে আপনি যেটা বলতে চাচ্ছেন মানে কি হবে আসলে, আপনার মতো আমার মতো সবাই মাধ্যমের মতো আমরা আসলে যুদ্ধ চাই না। আমি আসলে প্রথম টার্মে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছিলাম যে সে যুদ্ধ বিরোধী, কিন্তু যুদ্ধ বন্ধ করার ইয়াতে কিন্তু ক্ষমতায় এসেছিল, কিন্তু তার মতো এই যুদ্ধবাদ যে যত সে করেছে এই কয়েক বছর ইসরায়েলের কারণে, অন্য কোনো কারণে। তার মানে মনে রাখতে হবে 2002 থেকে 21 সাল পর্যন্ত কবির হাসান ভাই, আমাদের এই সময়ও শেষ হয়ে আসছে, মানে আপনার আমি এখন একটা জিনিস শেষ করি। 2002 থেকে 22 সাল পর্যন্ত একটা এক্সেলসি দেখলাম, অ্যাকচুয়ালি জেফরি সেক বলছিল আমেরিকান এই যে ডোনাল্ড ক্লিনটন, তারপরে বুশ, তারপরে ওবামা, 38 মিলিয়ন পিপল ওরা মেরেছে যুদ্ধ করে, এবং তারা আমাদেরকে সবাক দেয় যুদ্ধ বিরতি, মানবতা, অল দিস থিং। তো আমাদের থট প্রসেসে এগুলো একটু চেঞ্জ আনতে হবে। এবং আমি একটু অবাক হচ্ছি যারা আমাদের সিভিল সোসাইটি, তারা কেন ওটার জন্য লড়ছেন। কনক্লুশনে বলতেছি, আমেরিকা তো বলেছে রেজিম চেঞ্জ। না, ঠিক আছে কবির হাসান ভাই, আমরা বুঝতে পারছি আমাদের সময় শেষ হয়ে আসছে। আপনি যেটি বলছেন সেটি গুরুত্বপূর্ণ বিষয়, যুদ্ধ না চাওয়া, কিন্তু এখন আসলে ডেডলাইন আলটিমেটামের ফাঁদে বিশ্ব এখন পড়ে গিয়েছে, দেখা যাক কি হয়। আমরা আমাদের সময় শেষ হলেও আমরা একটু সুখবর আছে সেটি একটু আলোচনা করতে চাই। আসলে সময় খুবই কম, তারপরেও এত সহিংসতার মধ্যে সুখবর দিয়ে কথা বলতে চাই। আপনারা জানেন যে এরই মধ্যে আর্টেমিস 2 যে নাসার যে নভোযান, সেটি এত কিলোমিটার পাড়ি দিয়েছে, যেটি আসলে মানুষবাহী কোনো নভোযান এর আগে পাড়ি দেয়নি। প্রায় 2,55,570 52,570 মাইল পাড়ি দিয়েছে, এবং তারা চাঁদের খুব কাছাকাছি পৌঁছেছে। অ্যাপোলো 11-এর পরে 1970 পরে এত বড় একটা ঘটনা। আমি একটু মাদুর ভাই এটা আপনার কাছেই জানতে চাই যে আমেরিকার একটা হ্যান্ড, আমরা যেমনটা কবির হাসান ভাই বললেন যে আমেরিকার এত সমালোচনা বা যুদ্ধ করছে, কিন্তু এর পাশাপাশি আমেরিকার ভেতরে আমেরিকার যারা পরিশ্রমী মানুষজন, আমেরিকার যারা মেধাবী মানুষজন, তারা কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। মানে আমেরিকা মানেই শুধু প্রেসিডেন্ট ট্রাম্প নয়, আমেরিকা মানে কিন্তু আরো অনেকগুলো জিনিস হচ্ছে। তারপর আমরা নাসাকে বলতে পারি, এই যে নাসার যে অর্জন, এবং এটাতে বিশ্ব যে মানে মহাকাশ জয়ে যে কাছাকাছি পৌঁছে গেল বা আরো কাছে গেল, সেটি আপনি আসলে কিভাবে দেখেন যে এত সহিংসতা, এত মানে যুদ্ধ, এত কিছু, এত সমস্যার মধ্যেও কিন্তু মানুষ থেমে নেই। এই মানুষের যে অগ্রযাত্রা, মানুষের যে ভালো করার স্পৃহা, এটাকে আপনি কিভাবে দেখেন? দেখুন, আসলে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা অনস্বীকার্য, এবং আমি মনে করি ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট যে এত কাছাকাছি গিয়েছে। এবং 10 দিনের যে এই যে অভিযানটা, আমার মনে হয় এই বিশেষ করে অল দিস ননসেন্স হ্যাপেনিং, ডিস্ট্রাকশন হ্যাপেনিং, ইনহিউম্যান থিংস হ্যাপেনিং, দিস ইজ অ্যামেজিং নিউজ ফর। এবং নাসার এটা বিরাট অ্যাচিভমেন্ট। আমরা মনে করি 1969 বোধহয় প্রথম মুন 70-তে অ্যাপোলো 11-এর কথা। রাইট, 16 দিকে। Apollo 13 তো দেখুন যে এখন এখন কত দূর আমরা চলে গিয়েছি। Actually, this is what actually we need to look at. And this is not actually, আপনি এটা দেখবেন যে এই অর্জন নিয়ে কিন্তু তেমন কিছু হচ্ছে না, অথচ যুদ্ধটা নিয়ে কিন্তু দেখা যাচ্ছে আলটিমেটাম দেওয়া হচ্ছে, ডিস্ট্রাকশন দেওয়া হচ্ছে।
তো এখানে আমি আরেকটা কথা বলবো যে কবির হাসান ভাই যেটা বললেন যে মানুষ যে একেবারে কিছু করছে না তা না, কিন্তু আমেরিকাতে কিন্তু অনেক ডেমনস্ট্রেশন হয়েছে, কারণ সো ইজ এম্পাওয়ার্ড পিপল, যে আলটিমেটলি যুদ্ধের সময় বিশেষ করে যুক্তরাষ্ট্রে কিন্তু নো ম্যাটার হোয়াট আইডিওলজি ইউ বিলিভ ইন, ইউনাইটেড থাকে সবসময়। তারপরে মানুষ কথা বলছে এবং মানুষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মানুষ কথা বলছে, সুতরাং এই অর্জনটা আমি মনে করি যুক্তরাষ্ট্রের একটা বিরাট একটা অর্জন, এবং নাসার জন্য এটা আমি বিরাট অর্জন মনে করি। ধন্যবাদ আপনাদের দুইজনকে। আমাদের সময় খুবই শেষ। কবির হাসান ভাই দুঃখিত, এবং আব্দুল ভাইও আরেকদিন হয়তো আমরা আলোচনা করবো, এবং আপনারা জানেন ডেডলাইন আলটিমেটাম একদিনের সময় আছে, হয়তো কি ঘটতে যাচ্ছে আমাদের নজর থাকবে সেদিকে। আপনাদের দুইজনকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য বিশেষ ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, সেই সঙ্গে আপনাদেরও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আসলে আমরা ইরানের যে ডেডলাইন সেটি প্রতি মুহূর্তে সেকেন্ডের কাটায় যখন ঘুরছে, তার সেটিও খুব কাছাকাছি চলে আসছে, কিন্তু দেখার বিষয় কি হয়, কারণ পুরো বিশ্বের নজর সেখানে থাকছে। যেভাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন এক রাতের মধ্যে উনি ইরানকে ধ্বংস করে দিবেন, আসলে সে ধ্বংস মাত্রাটা কী রকম হবে, কতটুকু হবে এবং সেটির প্রভাব বিশ্বে কেমন থাকবে সেটি নিয়ে সবাই যেমন সহিংসতার মধ্যে রয়েছে বা সংশয়ের মধ্যে রয়েছেন, তেমনি সুখবর যেমনটা আমরা বললাম যে চাঁদে যারা গিয়েছেন আমাদের নাসার যে অ্যাস্ট্রোনট, 4 জন অ্যাস্ট্রোনট, তারা কিন্তু খুব কাছাকাছি পৌঁছেছেন। 40 মিনিটের জন্য তারা ব্ল্যাক আউট রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো বা তারা আবার পৃথিবীর দিকে রওনা দিবেন এবং আশা করা হচ্ছে তারা নিরাপদে পৃথিবীতে অবতরণ করবেন, সেই প্রত্যাশা আমাদের সবারই থাকবে। আজ এ পর্যন্তই, অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।